www.com। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে কেমন আছেন, ভালো থাকুন। অনুষ্ঠানে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা ভালো আছেন আর শারীরিকভাবে সুস্থ থাকুন, সেই কাম্যই আমাদের সবসময় থাকে। তাই এই বছরের প্রথম অনুষ্ঠান কেমন আছেন ভালো থাকুন এর প্রথম এপিসোডেও সকলে যাতে ভালো থাকেন সেই আশা নিয়ে কিন্তু আজকে আমরা অনুষ্ঠান শুরু করছি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা গত বছর যেভাবে পার করেছি আমরা চাইবো না যে আগামী বছরগুলো সেইভাবে পার করতে। আমরা সুস্থ থাকবো, আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। সেই জায়গা ধরে যত খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা যাই না কেন, আমরা কিন্তু ডাক্তারবাবুকে পাশে পেয়েছিলাম। আর ডাক্তারবাবুকে পাশে পাওয়া মানে যে কোনো প্রশ্ন তার দিকে যাওয়া আর সেই সঠিক উত্তর পেয়ে যাওয়া। তো এখন তো আমরা এই লাইভ অনুষ্ঠানে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, ফোনের লাইভ অনুষ্ঠান আপনারা জানেন। কিন্তু এই মুহূর্তে মনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ভ্যাকসিন কবে পাবো ডাক্তারবাবু আমরা স্বাভাবিক? এই প্রশ্নটা আমরা জানতেই চাই, কেন আমরা অনেকটা স্বাভাবিক জীবনের দিকে পা এগিয়েছি। একজন যে আমরা এগোইনি তা নয়, কিন্তু পুরোটা স্বাভাবিকতা পেতে গেলে ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে। আচ্ছা, আমরা সাধারণ মানুষ জানুয়ারি ফেব্রুয়ারিতে কি ভ্যাকসিন আসলে আমরা সাধারণ মানুষকে সেটা নিতে পারবো? সাধারণ মানুষের কথা এখানে কেন উঠলো? কারণ তার কি একটা অ্যামাউন্ট থাকবে, কি খরচ পড়বে? এই ধরনের প্রশ্ন দপ্তরে জমা হওয়ার সাথে সাথে বছরের প্রথম অনুষ্ঠানে কিন্তু প্রথম দিনের অনুষ্ঠানে কিন্তু আমরা ডাক্তারবাবুকেও পাশাপাশি পেয়ে গেছি। তাছাড়া তো আলোচনা আমাদের চলছিল লিভার সংক্রান্ত, যাদের গ্যাস্ট্রিক ডায়রিয়া রয়েছে তারা কিভাবে প্রিকশন নেবেন, বা যে কোনো সমস্যা নিয়ে আপনারা ফোন করবেন। তাছাড়া আপনারা সকলেই জানেন সৃষ্টি টিভি কিন্তু জিও টিভিতে এখন উপলব্ধ রয়েছে। এছাড়াও সৃষ্টি টিভির প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু আপনারা ফেসবুক লাইভে দেখতে পারবেন। তাই কথা না বাড়িয়ে আজকেও যিনি ব্যস্ততম সময় নিয়ে আমাদের স্টুডিও এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কনিষ্ক সরকার স্যারকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এই অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব। আপনারা সাথে আছেন, ফোন করতেই পারেন, সাথে থাকুন। ডাক্তারবাবুকে অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার ডাক্তারবাবু। আমার অতি প্রিয় দর্শক শ্রোতী মণ্ডলী, সবার জন্য শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। গ্রেগরিয়ান ক্যালেন্ডার মতে, মানে ইংরেজি ক্যালেন্ডার মতে নতুন বর্ষ 2021-এ আমাদের চ্যালেঞ্জ যে আমরা এই ভাইরাস যা আমাদের পৃথিবীকে অনেকটা আক্রান্ত করেছে, পর্যুদস্ত করেছে, সেই ভাইরাসকে আমরা এই 2021-এর মাঝামাঝি আর ভয় না করার মতো জায়গায় চলে যাব। আমাদের ভ্যাকসিন আসলো বলে এবং আমাদের যে নিউ নর্মাল, নতুন নিয়মকানুন আমরা প্রায় শিখে ফেলেছি এবং যারা সন্দিহান ছিলেন তাদের সন্দেহ অনেকটা কমে গেছে। অর্থাৎ আমরা পৃথিবীর সমস্ত মানুষ প্রায় এক দল, এক লক্ষ্য, সেটা হলো ভাইরাস দমন এবং পৃথিবীর মানুষের সমৃদ্ধি, উন্নতি এবং সুস্বাস্থ্য। সেই আমাদের 2021-এর এটাই স্লোগান, এটাই ইচ্ছা এবং আমরা এটা প্রমাণ করে এবং প্রয়োগ করে ছাড়ব। আমি সবাইকে শুভেচ্ছা জানাবার আগে আমার মনের কথা 30 সেকেন্ড একটু বলে নিই। একটা খবর এসছে, আপনারা জানেন, আমরা সবাই মিলে একজনের দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্য কামনা করে মন থেকে চাইব যে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আমাদের এই কথাটা আমার মনের কথা, কিন্তু এটা আসল কথা, এটা সত্যি কথা নয়। আমার মনের কথা হলো, আমি সবসময় কলকাতার দাদা বলি না, উনি সারা ভারতের দাদা। সৌরভ গাঙ্গুলি অসুস্থ হয়েছেন, উনি সুস্থ হয়ে উঠুক এবং খুব তাড়াতাড়ি উনি ওনার যে দৈনন্দিন কার্যকলাপ তার মধ্যে ফিরে আসুন, এই ইচ্ছে জানিয়ে আমি আজকে আমার বক্তব্য শুরু করব। আশা করি আপনারা সবাই প্রার্থনা করবেন, চাইবেন যে আমাদের এই ক্রিকেট টিমের ক্যাপ্টেন মহারাজ সৌরভ গাঙ্গুলি মহাশয় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আমি আপনাদের যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নের তো জবাব দেবো। আজকের আলোচ্য বিষয় নিয়ে দু চারটে কথা একটু বলে নিই। আজকে আমার মূল আলোচ্য বিষয় কিন্তু যারা ক্রনিক পেটের রোগে ভোগেন বা ভুগছেন, বা যারা তার জন্য যে কোনো ডাক্তারবাবুর চিকিৎসাধীন আছেন, তো তাদের মধ্যে সাধারণ পেটের রোগ বলতে তো মানুষের কথা বলি যে গ্যাস্ট্রিক, গ্যাসের রোগ, এইসব বোঝেন।
আর আমরা ডাক্তারবাবুরা একটু সমীহ করি যেসব পেটের রোগকে, তার মধ্যে আছে লিভারের রোগ, যেটার শুরু ফ্যাটি লিভারে, শেষ হলো ক্রনিক লিভার ডিজিজে। হ্যাঁ, যেটা মাঝখানের কথাটা আগেকার দিনে খুব চলতো, সিরোসিস অফ লিভার, সেটা এখনকার দিনে আমরা কম বলি। আপনি ক্রনিক লিভার ডিজিজকে সিরোসিস অফ লিভার একই রোগের দুটো নাম ভাবতে পারেন। তো সেইটাকে আমরা মনে করি প্যানক্রিয়াসের রোগকে মনে করি। আমি একটা ফোন নিয়ে নেবো, নিয়ে আলোচনায় আসবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার হাজবেন্ডের ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। আমি নৈহাটি থেকে বলছি, কল্পনা দাস রায়। আচ্ছা, নৈহাটি থেকে কঙ্কনা দাস রায়। কল্পনা দাস রায়। হ্যাঁ, কল্পনা দেবী বলুন, নৈহাটি থেকে বলুন। হ্যাঁ, আমার হাজবেন্ডের এই 68 মতো বয়স। 95 থেকে উনি মানে ওনার ডায়াবেটিস। আচ্ছা। কিন্তু ডায়াবেটিস মোটামুটি কন্ট্রোলেই থাকে ওষুধ খেয়ে। এখানে আমাদের লোকাল ডাক্তার উনি আমাদের হাউস ফিজিশিয়ান এমডি। আচ্ছা। ওনাকে দেখানো হয়, কিন্তু এখন মানে 1 বছর 2 মাস মতো হলো মানে নার্ভের প্রবলেম হয়েছে। কি প্রবলেম? হাত কাঁপতো, মানে হাঁটতে অসুবিধা, একটু মানে ঘাড় পুজো করে হাঁটা এইসব। তারপরে একজন নার্ভের ডাক্তারকে দেখানো হয়েছিল, কিন্তু কেউ কিছুটা হয়েছে, কিন্তু পুরোপুরি হয়নি। এখন সমস্যা, উনি খেতে এত ঠান্ডা, খেতে বসতে তখনও মাথা ঘেমে যাচ্ছে, মাথায় চুল নেই। হ্যাঁ, চুলটা উঠে যাচ্ছে, মাথা দুপুরবেলা বা রাত্রেবেলা সকাল যখনই খেতে বসতে তখন মাথা ভীষণ ভাবে ঘেমে যাচ্ছে, গরমের দিনের মতো। বুঝছি। সেই একটা সমস্যা। আর মানে ভুলে যাচ্ছে, ওষুধগুলো যে খাচ্ছে সেগুলো খেতেও সে ভুলে যাচ্ছে, কখন কোন ওষুধটা টাইমিং করা রয়েছে তো সেটা ভুলে যায়। এই তারপরে মুখে রুচি নেই, একটু মুখে রুচি নেই। আমাদের যেটা নুন বেশি মনে হচ্ছে সে বলছে নুন হয়নি, এরকম আর কি প্রবলেম। আর হাঁটতে চলতে অসুবিধা, পড়ে গেছে 2 বার, হাতে ছুলে গেছে, পা ছুলে গেছে, এরকম আর কি বাড়িতেই। এখন তো ওই করোনার জন্য আর বেরোতে দেওয়া হচ্ছিল না, এই জন্যই ডাক্তারবাবুর সঙ্গে করছি যে মাথাটা যে এইভাবে থেমে যাচ্ছে। আচ্ছা, আমি আগে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। উনি চা খান তো? চা খান উনি, ওই সকালে একবার চা খান, ঘুমের থেকে উঠে, তারপরে হাত মুখ ধুয়ে টুয়ে 1 কাপ চা খান, রদ চা। ঠিক আছে। চা। হ্যাঁ, আমার প্রশ্নের টা হলো যে চায়ের যে কাপটা যখন নিয়ে খান, চলকে চা পড়ে যাচ্ছে না তো? মানে হাতটা মৃদু এরম কাঁপছে না তো? না, কাপ তো এখন ওই নার্ভের যে ডাক্তার দেখেছিলেন তারপর থেকে একটু কাঁপাটা কমেছে। না, চা আগে হতো সেটা, এখন সেটা কমে অনেকটা কমেছে। তাহলে আপনি আমাকে পরিষ্কার করে যদি মনে রাখতে পারেন জেনে বলুন, মানে একটু মনটা ঠান্ডা করে চিন্তা করে বলুন। তাহলে এই হাত কাঁপা যখন শুরু হলো, যাতে চা চলকে পড়ে, তখন থেকে কি জিনিস সবকিছু ভুলে যাচ্ছিল না? ভুলে যাওয়াটা এই রিসেন্টলি হয়েছে, আগে হাত কাঁপা শুরু হয়েছে? আগেও ছিল কম, কিন্তু এখন রিসেন্টলি হয়েছে, মানে ভীষণ ভাবে ভুলে যাচ্ছে। হয়তো মানে কোনো পয়সা করিও, টাকা পয়সা মানে কোন জায়গায় রাখলো, কিন্তু তারপরে ফোনে এসে বলছে আমি মানে তার মনে নেই কোথায় রেখেছি। ঠিক আছে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, তাহলে আপনি এখন উনি যা ওষুধপত্র খাচ্ছেন, সেই ওষুধপত্র যে ডাক্তারবাবু দিয়েছে, আপনি বললেন যে নার্ভের ডাক্তার দেখে দিয়েছেন, আমি ধরে নিচ্ছি কোনো নিউরোলজিস্ট দেখিয়েছিলেন। তো তিনি এই যে আশু যে অসুবিধা, ওনার মানে এখন যে প্রবলেমটা হচ্ছে অত্যন্ত ভুলে যাওয়ার এবং খাওয়ার পরে ঘেমে যাওয়ার, সে ব্যাপারে উনি জানেন? ওনাকে জানানো হয়েছিল? ওনাকে জানানো হয়েছে। তো উনি কোনো কিছু পরিবর্তন করেছেন? না, উনি তো কলকাতা থেকে এসে বসেন। উনি তো বহুদিন বসছিলেন না, 6 মাস পরে ডাক্তার দেখানো দেখছিল, তাও তো প্রায় ডাক্তার দেখানো হলো, কিন্তু উনি তারপরে ফোনেও কন্ট্যাক্ট করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। বুঝতে পারছি, মানে অতটা যোগাযোগের মধ্যে নেই। ওষুধের দোকানে উনি বসেন। বুঝেছি, মানে ওষুধ আপনি যোগাযোগের মধ্যে নেই, এখন যোগাযোগ করা যাচ্ছে না, এটাই তো বলছেন? যাচ্ছে না। তাহলে এইটুকুনি সময়ের জন্য আমার একটু পরামর্শ শুনুন। ওনার যে খাবারটা না, লাঞ্চে বা ডিনারে যে খাবারই দেন না কেন, সেটাকে, এটা একটু শুনতে অদ্ভুত লাগবে, 8 ঘন্টা 40 মিনিট গ্যাপ করে 2 বারে খেতে দিন। আমি আসলে এটাকে ওষুধের চিকিৎসায় ঠিক করে দিতে পারি, কিন্তু
আমি সেদিকে যেতে চাইছি না, যেহেতু একজন দেখছেন আপনি তার পরামর্শই থাকবেন। হ্যাঁ, আপনি জোর দিচ্ছেন ওই ঘামা ব্যাপারটা, মানে মাথা পুরো পুরো এখন ঘেমে যাচ্ছে। ঠান্ডা তো, খেতে বসে নিশ্চয়ই তো আমার কথা না, বা ঝাল জাতীয় যে খুব খাচ্ছে তাও না, 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 আমরা তো আমি জানি, মানে ঝাল খুব খুব কমই খাই। খুব বেশি ঝাল খেলে যেরকম ঘেমে যায়, সেটা ঝাল না খেয়ে ঘেমে যাচ্ছে, এটা তো আপনার বক্তব্য। আমি খুব একদম, গরমে আমরা ঘেমে যাচ্ছি, হ্যাঁ, ব্যাস চলছে না, হ্যাঁ, হ্যাঁ, মানে সেরকম ঘেমে যাচ্ছে। ওটা খাবারটাকে পেস্ট করে দিতে হবে, মানে পেসিং করে দিতে হবে, দুবারে ভাগ করে আচ্ছা, আধ ঘন্টা 40 মিনিট করে দিলে ওই ঘটনাটা ঘটবে না। কিন্তু ওইটা আচ্ছা, মূল আচ্ছা। ব্যাপার নয়। মূল ব্যাপার যেটা, এই যে যেটাকে আপনি ফরগেটফুলনেস মানে ভুলে যাওয়া বলছেন, হ্যাঁ, হ্যাঁ। এইটুকুনি টলারেট করা যায়, কিন্তু এর মধ্যে ওনার ওষুধের ইমিডিয়েট পরিবর্তন করা দরকার। কারণ হচ্ছে শুধু ভুলে যাওয়া নয়, ওনার ক্ষেত্রে আরও কিছু ঘটনা ঘটতে চলেছে যদি না এই জিনিসটাকে ওষুধের চিকিৎসায়, এবং আরেকটু ওনার হাঁটা চলা একটু বাড়াতে হবে। এখন তো আস্তে আস্তে লকডাউন প্রায় না, ease হয়ে এখন যাচ্ছে। এই মানে এক সপ্তাহ মতো ধরে, মানে আমাদের বাড়ি ওই বাচ্চা দেখে তো, মায়া আছে, ওই মেয়েটিকে দিয়েই আর কি পাঠানো হয় হ্যাঁ, কাছাকাছি একটু হাঁটবেন। একটু হাঁটাহাঁটি হ্যাঁ, করা। এবার যেটা বলে দিই, এটা ওনাকে জিজ্ঞেস করবেন যে ডাক্তারবাবু আমার হাজব্যান্ডের কি হয়েছে। হ্যাঁ, মানে অনেক সময় অ্যালজেহাইমার্স বলে একটা ডিজিজ আছে। আচ্ছা, হ্যাঁ, এটা নিয়ে আমি বলতে চাইছি এখন, কিন্তু খুব কম সময় বলে হয়তো অনেক কিছু বলতে পারবো না। তো তার যে শুরু করার যে সিমটম সাইন, সেগুলো সব ওনার মধ্যে রয়েছে, বুঝলেন তো। আচ্ছা, আচ্ছা। সেই জন্য আমার দুটো দিকে দুশ্চিন্তা। একটা হচ্ছে যে ওনার সঙ্গে উনি বাড়ি থেকে বেরোলে যেন একজন কেউ সবসময় থাকেন, কারণ আমি এরকম আচ্ছা, পেশেন্ট দেখেছি যে বাড়ির সামনে দাঁড়িয়ে বাড়ি হ্যাঁ, একজন ঢুকতে পারে না। কাউকে থাকতেই হয়। হ্যাঁ, মানে ভুলে যায় যে কোথায় উঁচুতে ওঠা টোটাও ওনার অসুবিধা হয়, হ্যাঁ, এইটা, সিঁড়ি দিয়ে ওঠা নামা এটাও অসুবিধা হয়। হ্যাঁ, এটার জন্য না ওই ডেইলি হাঁটা চলা বজায় রাখা অত্যন্ত দরকার। বসে আচ্ছা। পড়লে মুশকিল, এইটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওনার যে ওষুধ চলছে তার মধ্যে কিছু পরিবর্তন করা দরকার। আর 3 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট, দেখতে হবে যে কিছুতেই উনি যেন মোটা না হয়ে যান, অর্থাৎ খাবার দাবারের মধ্যে তেল বেশি করে যেন না দেওয়া হয়, না, তেল দেওয়া, ঘি মাখন যেন একদম বর্জন করা হয়, এইটুকুনি করা। এবং আপাতত এইভাবে চলা। ওটা হয়নি, চেহারাটা মানে আগে রোগাই। থেকে আরো অনেকটাই ডিটোরিয়েট করেছে। আচ্ছা, আচ্ছা। আর ওনার ব্লাড সুগার এখন কন্ট্রোলে তো? হ্যাঁ, ব্লাড সুগার। তাহলে লাস্ট HbA1c রিপোর্ট কি ছিল? ওটাও 6 কত বেশ ছিল। হ্যাঁ, মানে 6.5 বা তার তলায়। আরে ওর মনে হয় একদমই কম ছিল। হ্যাঁ, বাস বাস বাস, ঠিক আছে। তাহলে আমি যেটুকুনি এখন বললাম ওইটুকুনি ফলো করা। যদি পরে কোনো প্রয়োজন হয় আমার হেল্পলাইনে ফোন করলে আমি উত্তর দেবো। আর যে ডাক্তারবাবু দেখছেন, পারলে তার সাথে ফোনে অ্যাটলিস্ট বা ইমেলে, হোয়াটসঅ্যাপে, যেভাবে হোক একটা যোগাযোগ ফোনে আমরা অনেক চেষ্টা করছি, ওনাকে পাওয়া যাচ্ছে না। না তারপরে পেলে ইমেলে বা আমাদের হোয়াটসঅ্যাপে। যে ডাক্তারবাবু হাউস ফিজিশিয়ান, উনি এখন এখানে নেই। ও, উনি এখন হলো বাইরে রয়েছেন, উনি জানুয়ারি মাসের শেষের দিকে আসবেন, যার জন্য ওনার সঙ্গেও কন্ট্যাক্ট করা যাচ্ছে না, খুবই সমস্যা ঠিক হয়েছে। আছে, আপনি ইমেলে বা হোয়াটসঅ্যাপে চেষ্টা করুন। এর মাঝখানে যদি কোনো ব্যাপারে মনে হয় কোনো প্রশ্ন আছে বা কোনো প্রবলেম হচ্ছে যেটা সলভ করা দরকার, আমার হেল্পলাইনে ফোন করলে আমি উত্তর দেবো। ঠিক আছে? আর কিছু জিজ্ঞাসা আছে? তো নমস্কার। নমস্কার, আমি লাইন বিচ্ছিন্ন করছি। ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, নমস্কার। ধন্যবাদ। তো লাইনটা কাটছে। আচ্ছা, আমি উনি ফোন করবার আগে যে প্রসঙ্গে ছিলাম, আমি একটু প্রসঙ্গটা বলে নিই। তো এই যে আমি লিভারের রোগের কথা বললাম, প্যানক্রিয়াসের রোগের কথা বললাম, এগুলো আমাদের যারা আমরা পেটের রোগ দেখি তাদের কাছে মানে একটা সমীহ করার মতো সমস্যা। আমি দুশ্চিন্তা কথাটা ব্যবহার করছি না, কারণ আমরা রোগটা সারিয়ে দিতে পারি। বা যে কোনো কারণে যদি অন্ত্রে রক্তপাত ঘটে, আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং বলি, হ্যামারেজ বলি, তো সেই ঘটনা যদি ঘটে, এগুলোতে আমরা দুশ্চিন্তা আমাদের হয়, আমরা এই রোগগুলোকে সমীহ করে চলি। অর্থাৎ এই কেন বললাম যে এই রোগগুলোই আবার ওই কোভিডের ক্ষেত্রে কোমরবিডিটি বলে বিবেচিত হয়। মানে একজন কারোর কোভিড রোগ হলো, তার যদি এইগুলো না থাকে, সে হয়তো একদম সাধারণ চিকিৎসা ভালো হয়ে যেতে পারে, কিন্তু তার যদি এই রোগগুলো থাকে, তাহলে তাকে এই রোগগুলোর জন্য কোভিডের পরিপ্রেক্ষিতে আলাদা কিছু প্রোটেকশন, আলাদা রকমের চিকিৎসা দেওয়ার প্রয়োজন আছে। কারণ এই ক্ষেত্রে পেশেন্টের আরও বড় ক্ষতি হতে পারে, যাতে না হয় সেই জন্য মনে করিয়ে দিলাম এই দিক দিয়ে। আপনাদের প্রশ্ন কিছু ছিল, আমি একটু উত্তর দিয়ে দেবো। তার মধ্যে একটা প্রশ্ন খুব রেলিভেন্ট, সেটা হচ্ছে এখানে যিনি প্রশ্ন করেছিলেন, আমি নাম বলছি না, বলেছেন যে আমরা তো শুনছি, টিভিতে দেখছি, খবরের কাগজে পড়ছি যে ভ্যাকসিন এসে গেছে, আমরা কবে পাবো? খুব ছোট্ট প্রশ্ন, কবে পাবো? হ্যাঁ, ভ্যাকসিন এসে গেল প্রায়
আমরা বলতে সারা ভারতবর্ষে যত জনসংখ্যা তার মধ্যে 30 কোটি মানুষকে আগে ভ্যাকসিন দেওয়া হবে, এই রকম একটা সরকারি পলিসি যেটা সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার ঐক্যমত্যের ভিত্তিতে তৈরি করেছেন। এটা প্রথমে বললো। তা আমরা বলতে যারা ওই 30 কোটির মধ্যে পড়ছেন তারা প্রায়োরিটি বেসিসে, অগ্রাধিকারের ভিত্তিতে তারা আগে ভ্যাকসিন পাবেন। এই প্রায়োরিটি কিন্তু কোনো রকম মানে তারা হোমরা চোমরা বলে পাবেন তা নয়, তারা পাবেন এই কারণের জন্য যে তারা সরাসরি প্রত্যক্ষভাবে বা কোনো কোনো ক্ষেত্রে অপ্রত্যক্ষভাবে এই কোভিড রোগীদের চিকিৎসা ভালো করা, পরিষেবা দেওয়া, এর সাথে বা জনগণের সেবায় নিযুক্ত। একটু আরো পরিষ্কার করে বলতে গেলে ডাক্তার, নার্স বা হেলথ কেয়ার ওয়ার্কার্স যারা সরাসরি কোভিড রোগীদের চিকিৎসার সাথে জড়িত, তারা যারা রাস্তাঘাট পরিষ্কার রাখেন, সমস্ত রকম মিউনিসিপ্যাল স্যানিটারি ওয়ার্কার্স যারা আমাদের জল সরবরাহের সাথে যুক্ত, সেই সব লোকেরা, এবং যারা আইন শৃঙ্খলা বজায় রাখা বা এই ধরনের কাজের সাথে যুক্ত আছেন, তারা এই সব একটা হিসেব করে মোটামুটি 30 কোটি মানুষের একটা অগ্রাধিকারের লিস্ট তৈরি আছে, তারা আগে পাবেন। আমরা বলতে আপনি যদি সেই লিস্টের মধ্যে পড়েন তাহলে মোস্ট প্রবাবলি আপনি উইদিন 3 মান্থস এই ভ্যাকসিন পেতে পারেন, উইদিন 3 মান্থস। তা 3 মান্থসটা কবে থেকে শুরু সেটাও বলে দিই। আজকে থেকে 3 মাস নয়, এই সপ্তাহ শেষ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ 7 তারিখ থেকে পরে তার 3 মাসের মধ্যে আপনার কাছে ভ্যাকসিনের নেওয়ার যে ভ্যাকসিন বলতে আপনারা তো জানেন এটা একটা ভ্যাকসিন নয় এবং 2বার নিতে হয়। কাজেই প্রথমটার কথা বলছি, প্রথমটা হয়তো এসে যাবে, হতে পারে 15 দিন কম বেশি, কিন্তু মোটামুটি 3 মাসের মধ্যে আপনি পাবেন ওই 30 কোটি মানুষের মধ্যে যদি আপনি থাকেন। আচ্ছা, 30 কোটি মানুষের মধ্যে যদি না থাকেন, বাকি যাদের আছেন তারাও পাবেন। তাদের ক্ষেত্রে সেকেন্ড প্রায়োরিটি আছে। আমি একটা কথা বলে নিই, আমি যাদের কথা বললাম প্রায়োরিটি, তার মধ্যে কিন্তু আর একটা প্রায়োরিটি গ্রুপ আছে, তারা সবাই পাবেন। যাদের বয়স 75-এর ওপরে হয়ে গেছে, তারা যারা কি বাড়িতে আছেন বসে, বা যারা কোনো রকম এই প্রায়োরিটি, যারা কোভিডের রোগীদের জন্য কাজ করছেন না, তারাও পাবেন, তারা প্রায়োরিটি লিস্টের মধ্যে আছেন, তারাও পাবেন, এটা বলে রাখলাম। দ্বিতীয় যেটা, সেটা হলো যে এই ভ্যাকসিন পরে, মানে এর পরের লিস্টে যারা পাবেন, তারা ওই সময়টার পরে তারা পেতে পারেন। যদি কেউ মনে করেন যে না, আমি আমার মতো করে, মানে সরকারি ভ্যাকসিন বাদ দিয়ে আমি নিজে ভ্যাকসিন নিতে চাই, তাহলে যে কোনো অ্যাপ্রুভ ভ্যাকসিন আপনি নিজের জন্য কিনে প্রয়োগ করতে পারেন। কিন্তু সেই রকম ভ্যাকসিন এখন ভারতবর্ষে অ্যাপ্রুভড একটা জাস্ট হলো বলে, যেটা অক্সফোর্ড ভ্যাকসিন, সেইটা ধরে নিন অ্যাপ্রুভড হয়ে গেছে। আর আমি যখন এই অক্সফোর্ড ভ্যাকসিনের কথা বললাম, তখন মানুষের মধ্যে প্রশ্ন আসতে পারে, তাহলে অক্সফোর্ড ভ্যাকসিন ছাড়া যেটা আমাদের দেশে দেয়া হবে সেটা কি ভ্যাকসিন? সেটা হচ্ছে সেটার নাম হচ্ছে কোভ্যাক্সিন, সেটা দেয়া হবে। তো যেটা দুরকমভাবে, মানে 2বার নিতে হবে প্রত্যেকটাই, এবং প্রত্যেকটাই 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে প্রিজার্ভেশন করার ব্যাপার। একজন প্রশ্ন করেছেন যে এটার দাম কত লাগবে, আমি একটু বলে দিই, একটা ফোন নিয়ে বলে দেবো। হ্যাঁ, কে আছেন লাইনে? হ্যাঁ, নমস্কার দর্শক। হ্যাঁ, নমস্কার। হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। আমি বর্ধমান থেকে অশেষ ভট্টাচার্য বলছি। হ্যাঁ, বর্ধমান। আচ্ছা, বর্ধমান থেকে অশেষ বলুন অশেষ বাবু। ডাক্তারবাবু, আপনার কাছে আমাদের 2-3টে প্রশ্ন রয়েছে, একটু মন দিয়ে শুনবেন প্লিজ। আপনি একটা একটা করে করুন, আমি প্রত্যেকটার উত্তর দেবো। হ্যাঁ, বলছি যে আমার 2টো প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে ধরুন আমি কালকে বাইরে বেরিয়ে আমার মধ্যে যে কোনো হোক করোনা ভাইরাস ঢুকে গেল, তো ঢুকে যাওয়ার সাথে সাথেই কি কোনো সিমটোমেটিক শুরু হয়ে যাবে, না অ্যাসিমটোমিক থাকবো? আর যদি ওটা ঢুকে যায়, হ্যাঁ, এবং আমি বুঝতে পারলাম না, তাহলে আমি আমার পরিবারকে কদিন পর
আমি তাহলে প্রথমটার উত্তর দিই আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন, করোনা ভাইরাস যখন কারোর দেহে ঢোকে সে বুঝতে পারে না, অর্থাৎ কারোর সে যতই বিশেষজ্ঞ মানুষ হোক, ডাক্তাররাও বুঝতে পারে না, সাধারণ মানুষও বুঝতে পারে না, সবাই এক। করোনা ভাইরাস এমনভাবে দেহে প্রবেশ করে প্রায় নিঃসারে, ও বোঝার প্রশ্ন নেই। তাহলে দ্বিতীয় আপনি যে প্রথম প্রশ্নের দ্বিতীয় অংশটা হলো এই, যেতে মানে পরিবারের লোককে কখন কিভাবে সাবধান করব, বা যেটা আপনি প্রশ্ন করেননি আমি জুড়ে দিই, তাহলে আমার কি লক্ষণ দেখা যাবে যাতে আমি সন্দেহ করতে পারি যে আমার করোনা ভাইরাস হচ্ছে, তাই না? দেখুন, এই নিয়ে আমি আগে আলোচনা করেছি, আমি এখনো বলে দিই, আমরা এখন ফর প্র্যাকটিক্যাল পারপাসে এই নিয়ে গবেষণামূলক অনেক প্রবন্ধ আছে, কিন্তু চিকিৎসা আমরা যারা করছি তারা নিজেদের মধ্যে একটা মোটামুটি রাস্তা ধরে নিয়েছি যে এইভাবে আমরা চলবো। কারণ অত বেশি ভেতরে গভীরে গিয়ে গবেষণামূলক দ্বন্দ্বর মধ্যে গিয়ে লাভ নেই। মূল ব্যাপারটা হচ্ছে, আমি আগে বেশ কয়েক সপ্তাহ আগে বলেছি, মূল ব্যাপারটা হচ্ছে 98.3 ডিগ্রি ফ্যারেনহাইটের ওপরে থার্মোমিটারে জিভের তলায় টেম্পারেচার উঠছে কিনা, একদম পরিষ্কার। কারণ এই কথাটা এইভাবে বললাম এই কারণের জন্য, প্রচুর মানুষ, আমি বুঝতে পারছি তার কোভিড হয়েছে, পরীক্ষা করেও পরে পজিটিভ দেখা গেছে, কিন্তু বলেন আমার কোনো জ্বর হয়নি। আসলে কি 99টা যে টেম্পারেচার, এইটা অনেকে বুঝতে চান না। ওই জন্য পরিষ্কার করে বলে দিলাম, জিভের তলায়। আমিও তো এই ব্যাপারটাই ব্যাপারটা বলবো যে 99 এ জ্বর হতে পারে, সেটা তো আমি আপনার মুখেই ব্যাপারটাই শুনলাম আর কি এখন। তাহলে আমি বলে দিই, সারা পৃথিবীব্যাপী ডাক্তার বাবুদের মধ্যে জ্বরের সংজ্ঞা, ডেফিনেশন অফ ফিভার, সেটা আর অনৈক্যর কোনো ব্যাপার নেই, পৃথিবীব্যাপী ঐক্যমত্য। সেটা হলো জিভের তলায় থার্মোমিটার দিয়ে 98.3 ডিগ্রি ফ্যারেনহাইটের ওপরে যদি মার্কারি ওঠে, আমি মার্কারি থার্মোমিটার কথা বলছি, এখন অনেক রকম থার্মোমিটার উপলব্ধ, তো যদি ওঠে তাহলে সেটা জ্বর। এইখানে কোনো রকম এটা খুব ছোট্ট ব্যাপার, কিন্তু এইখানে যদি কনফিউশন হয়ে যায় তাহলে পরে সব কিছু একদম ঘেটে যাবে, গন্ডগোল হয়ে যাবে। অর্থাৎ 98.3 ডিগ্রি ফ্যারেনহাইটের ওপরে টেম্পারেচার যদি থাকে সেটাকে জ্বর বলে ধরে নিতে হবে, ফিভার বলে ধরে নিতে হবে। এটা হলো প্রথম লক্ষণের মধ্যে প্রথম, ঠিক আছে? এখানে একটু বলে নিই এই লক্ষণ কথাটা। আমরা যখন ডাক্তারি পড়েছি, বা যারা ডাক্তারি ছাত্র শোনো, বা যারা আমার কলিগ আছেন, তো লক্ষণটাকে আমি একটু ইংরেজিতে সিমটম প্লাস সাইন বলে বলছি, কারণ আমাদের সিমটম আলাদা, সাইন আলাদা বলে বলতে হয়। সেটা যখন ডাক্তারিতে পরীক্ষা দেবো তখন বলবো, কিন্তু এখন আপনাদের বোঝাবার জন্য দুটোকে এক করে বলছি। হ্যাঁ, তো আসলে এটা একটা সাইন, হ্যাঁ, যে থার্মোমিটার টেম্পারেচার দেখছি, দিস ইজ সাইন। তো এছাড়া দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আমি 4টে সিমটম লক্ষণের কথা বলবো, যার মধ্যে একটা কি দুটো থাকতেই হবে। সেইগুলো হলো পাতলা পায়খানা হওয়া, 2 দিন হয়ে নিজে ঠিক হয়ে যেতে পারে। 2 নম্বর, একটা সর্দি কাশি গলা ব্যথা। 3 নম্বর হলো খাচ্ছি দাচ্ছি সবকিছুই করছি, কেমন যেন খিদে পায় না, গন্ধ পায় না ভাব। এই যে খিদে পায় না, গন্ধ পায় না ভাবটা না, এইটা নানা রুগী তার নিজেদের চারপাশ অনুযায়ী নানা রকম ভাবে বলে, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে খিদে কমে গেল আর গন্ধ পাচ্ছি না। আর 4 নম্বর হচ্ছে একটা আনএক্সপ্লেইনড উইকনেস, কোথাও কিছু নেই, আগের থেকে একটু মনে হচ্ছে দুর্বল, কিন্তু জ্বরও নেই, কাজকর্মও করছি, মনে হচ্ছে বসে পড়ি, ভালো লাগছে না। এই সিমটমের মধ্যে অন্তত দুটো থাকতে হবে। 98.3 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার অন্তত একদিন ক্রস করতে হবে। আমরা ধরে নিয়েছি ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস, রুগীর চিকিৎসার জন্য এইগুলো হলো ইয়ার্ডস্টিক, এরপরে পরীক্ষায় যাওয়া। আচ্ছা, আপনি সর্দি কথা বলছেন, কি এরকম যে নাকে ওই সর্দি ব্যাপারটা থাকবে এরকম, না অনেক সময় হয় বিনা সর্দিতেও নাকটা একটু বন্ধ টাইপের থেকে যায়, আবার কিছুক্ষণ পরে খুলে যায়, কিন্তু সর্দি নেই, লিকুইড ভাবটা কিছু নেই, কিন্তু এমনি হয় ব্যাপারটা? হ্যাঁ, বলি, এখানে যখন এই কোভিড প্রথম শুরু হলো তখন আমাদের জ্ঞানটা অনেকটা থিওরিটিক্যাল ছিল, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে শুরু করে বিভিন্ন গভর্নমেন্ট পোর্টাল থেকে নানা রকম, যাকে আমি বলি বম্বার্ডমেন্ট অফ ইনফরমেশন হচ্ছিল। এরপর প্রথম আমরা যখন রুগী একটার পর একটা দেখতে শুরু করলাম, এবং আমাদের নিজেদের অভিজ্ঞতা, আগে তো অনেক আমরা ভাইরাল ফিভারের রুগী দেখেছি, আর এখন এই যে নতুন ভাইরাসের রুগী দেখছি, যখন আমরা কোরিলেট করতে চাইলাম তখন আমরা বুঝলাম এটাকে আর একটা অন্য, এই যে কোভিড ভাইরাস, এখানে নোভেল কোভিড ভাইরাস বলি আমরা,
এই কেন বলি, এই ধরনের ভাইরাসের ইনফেকশন সাধারণ ইনফ্লুয়েঞ্জা জনিত যে ভাইরাস প্রতি বছর আগে আগে হতো এবং তার জন্য ভ্যাকসিনও নেওয়া হতো, তো এই ওই ইনফেকশন হলে যা যা হয় এই ইনফেকশন হলেও প্রায় তাই হয়। খালি আপনি যেটা বললেন যে তাহলে আমরা যেটাকে রানিং নোজ বলতাম, মানে নাক দিয়ে কাঁচা জল পড়া, তো সেইটা হতে পারে না নাক শুকনো নাক হতে পারে? উত্তরটা হলো যে এই সব ক্ষেত্রে প্রথম যে ইনফরমেশন পাওয়া গেছিল তাতে খুব রানিং নোজের কথা বলা হচ্ছিল, কিন্তু আমি আমার কলকাতায় যত রুগী দেখেছি তার মধ্যে আমার একটা হিসেব আছে, রানিং নোজ ছিল 25%, 4 জনের মধ্যে 1 জনের, 3 জনেরই কিন্তু রানিং নোজ ছিল না। কিন্তু যত সব বিদেশি জার্নাল বলুন, WHO ইনফরমেশন বলুন, সেখানে একটা বড় করে রানিং নোজের কথা বলা হচ্ছিল এবং প্রথম আমরা রানিং নোজ খুঁজতামও। ব্যাপারটা তা নয়। দেখা যাচ্ছে যে যাদের পজিটিভ হয়েছে পরে, মানে পরীক্ষা করে দেখা যাচ্ছে, বা যারা সেরে যাওয়ার পরে দেখা গেছে তাদের কোভিড হয়েছিল, বিভিন্ন পরীক্ষা করে এসব বোঝা যায়। তো তাদের ক্ষেত্রে রানিং নোজ আমার যত রুগী দেখেছি 4 জনের মধ্যে 1 জনের ছিল, 3 জনেরই কিন্তু ছিল না। কাজেই শুধু রানিং নোজের সিমটম, রানিং নোজ হবে এটা ম্যান্ডেটরি না, মানে শুকনো এরকম ব্যাপারটা থাকলে একদম না। আমি বললাম ওই 4টের মধ্যে 2টো সিমটম থাকলে যথেষ্ট, কিন্তু 98.3 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারটা থাকতে হবে বা তার উপরে টেম্পারেচারটা হতে হবে। মানে তাহলে ডাক্তারবাবু আমি মানে এটা কি রকম ধরবো, ধরুন আজকে কোনো কারণে অসাবধানতাবশত আমার মধ্যে ভাইরাসটা ঢুকলো, মানে আমি এবার তাহলে আমার ফ্যামিলিকে যতক্ষণ না সিমটম আছে ওরকম আমি বুঝতে পারছি না, মানে এই সিমটম না আসা পর্যন্ত কি আমি আমার ফ্যামিলিকে ছড়াতে পারবো না? মানে সিমটম আসার পরেই মানে ছড়াবে ব্যাপারটা, এরকম ব্যাপারটা কি ধরে নেবো? না, ধরে নেবেন না। মুশকিল তো ওইখানেই, ওই জন্য তো কোভিড এত সুযোগ পেয়ে যায়। ব্যাপারটা হচ্ছে যে আপনি যেহেতু জানেন না আপনার কোভিড হয়েছে বা কখন ঢুকলো, তা আপনার যতক্ষণ না জ্বর হচ্ছে বা যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার বলে বিবেচিত হবেন। মানে আপনার থেকে অন্য লোকের হতে পারে, যার জন্য আমরা শুধু না, সারা পৃথিবী বলছে যে মাস্কটা পরে বেরো, এই দূরত্বটা বজায় রাখো, হাতটা ধো। বারবার এই কথা বলা হচ্ছে এই কারণের জন্য। ঠিক যেটা আপনি প্রশ্ন করলেন তার উত্তর হলো এটাই, যে জানি না তো আমার থেকে অন্য লোকের হতে পারে কিনা এবং আমার মধ্যে ভাইরাস আছে কিনা, তো সেই জন্য যাতে আমার থেকে অন্য লোকের না হয়, অন্য লোকের থেকে আমার না আসে, সেই জন্য এই 3টে নিয়ম এখনো পর্যন্ত পালন করতে হবে। এবং ভাইরাসের যে ভ্যাকসিনেশন ইনোকুলেশন আসছে সেটার পরেও কিছুদিন পালন করতে হবে। এটা আপনি প্রশ্ন করলেন, আমি বলে দিলাম, ভ্যাকসিন নেওয়া মানেই আপনি সঙ্গে সঙ্গে এরকম হলেন না যে আপনার থেকে অন্য লোকের হবে না, তার জন্য সময় লাগে। দেখো আরেকটা জিনিস, যে মানে বাড়িতে ধরুন আমার বছর 2-এর বয়সের একটা বাচ্চা রয়েছে, তো তারা কতটা এফেক্টেড হওয়ার চান্সেস থাকবে এই ব্যাপার, অ্যাসিম্পটমিক যদি আমি হই? এফেক্টেড? হ্যাঁ, এফেক্টেড হওয়ার সম্ভাবনা আমি দেখছি, মানে বাচ্চাদের সংখ্যাটা পরিসংখ্যানটা একটু কম রয়েছে, তো সেই ক্ষেত্রে একটা ভয়ের কাজ করছে যে আমি যদি অ্যাসিম্পটমিক হয়ে যাই, আমার বাড়িতে একটা বাচ্চা রয়েছে, হ্যাঁ, তো সে কতটা এফেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে? আমি তো জানি বয়স্ক লোকেরা এফেক্টেড সম্ভাবনা সব থেকে বেশি, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এই 2 বছর বয়স বাচ্চা, তো সেই ক্ষেত্রে কিরকম মানে ব্যাপারটা ঘটবে? বাচ্চা কথাটাকে আমরা পিডিয়াট্রিশিয়ানরা আরো খুব ভালোভাবে জানেন। আমরা ডাক্তারবাবুরা একটু ভাগ করি। 2 বছর বয়সের বেশি যেই হয়ে গেল তখন তার ইনফ্যান্সিটা চলে গেল, তার আগে ইনফ্যান্ট বলি আমরা। 2 বছর বয়সের পরে আমরা তাকে টডলার বলি। মানে কি হলো, ওই 2 বছর প্লাস যাদের বয়স আছে তাদের মধ্যে ভাইরাল ইনফেকশন হতে পারে, কিন্তু তাদেরকে পর্যদস্ত করতে পারে না। অর্থাৎ বাচ্চাদের, এটাকে আপনি কি বলবেন, ইনেট ইমিউনিটি বলতে পারেন। তো আমার ইনেট ইমিউনিটি ডিফাইন করতে গেলে দেখা যায় যে সব ডেফিনেশনের সাথে মেলে না। মূল কথা হচ্ছে বাচ্চারা কম এফেক্টেড হয়। এফেক্টেড কথাটার মানে হচ্ছে ভাইরাস তাদের খুব কম ক্ষেত্রে পর্যদস্ত করতে পারে, যদিও তারা কিন্তু ভাইরাসের ক্যারিয়ার হিসেবে কাজ করে। অর্থাৎ আপনার থেকে আপনার বাচ্চা ইনফেক্টেড হলো, কিন্তু তার জ্বর হলো না, তার কোনো অসুবিধা হলো না, কিন্তু সে মানে তার চারপাশে যারা আছে তার থেকে বড়দের ইনফেকশন হতে পারে। আচ্ছা আচ্ছা, এইটা একটু খেয়াল রাখার ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা। আর বলছি ডাক্তারবাবু, এই এখন যে ভ্যাকসিনটা মানে আমাদের ক্ষেত্রে ট্রায়ালটা শুরু হচ্ছে, তো এটা কি ওই সেরাম ইনস্টিটিউটের যে ভ্যাকসিন না আমাদের কোভ্যাক্সিন যেটা হচ্ছে সেটা মানে ব্যাপারটা হচ্ছে, মানে আমরা যে মানে ভ্যাকসিনটার জন্য ধরুন আমার বাড়িতে বয়স্ক
মানে এরা রয়েছে, সদস্যরা রয়েছে, তার মধ্যে কয়েকজনের কিছু ওই সুগারের প্রবলেম রয়েছে। তো সেই ক্ষেত্রে মানে আমি যদি ধরুন অ্যাপ্লাই করলাম, যে ধরনের ভাবে অ্যাপ্লাই করতে বলছি অ্যাপের মাধ্যমে এইভাবে, তো সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করলাম, তো আমরা কোন ধরনের ভ্যাকসিনটা এখন এই মুহূর্তে যেটা ড্রাই রান শুরু করছে ভারতবর্ষের যে কোনো মানে শহরে যে কোনো কোনে কোনে যে ড্রাই রান শুরু হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের কোন ভ্যাকসিনটা, আমাদের ভারতবর্ষের যে কোভ্যাক্স সেটা, না যেটা অক্সফোর্ডের ভ্যাকসিনটা সিরাম ইনস্টিটিউটের মাধ্যমে আমরা পাবো সেই ভ্যাকসিনটা? আচ্ছা বলে দিই, এই ব্যাপারেই প্রশ্ন করেছিলেন অনেকে, আপনি লাইনে থাকুন, ব্যাপারটা বলে দিই। আপনি যে আসলে জিজ্ঞেস করেছেন, মানে আমি আপনার প্রশ্নটা লিখে নিলাম, কারণ আপনি বলছেন যেটা কোভ্যাক্সিন, যেটা কিনা প্রমোট করা হচ্ছে গভর্নমেন্ট লেভেলে করছে আমাদের আইসিএমআর এর সাথে। হ্যাঁ, তো মূলত আমরা সেটাই পাবো, কিন্তু এছাড়া আপনি এক্ষুনি যেটা উল্লেখ করলেন অক্সফোর্ডের ভ্যাকসিনটার নামটা বলে দিই, ওটার নাম হচ্ছে কোভিশিল্ড। আচ্ছা, কোভিশিল্ড, হ্যাঁ কোভিশিল্ড। তো ওই যে কোভিশিল্ড ভ্যাকসিনটা সেটাও অ্যাভেলেবল হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ওই কোভিশিল্ডটা ওই গভর্নমেন্টের যে ডিস্ট্রিবিউশন চ্যানেল তার মধ্যে আসেনি, কিন্তু আমার ধারণা এসে যাবে। আচ্ছা, এবার আমরা কোনটা পাবো সেটা যারা গভর্নমেন্ট এজেন্সি থেকে আমরা নিচ্ছি, আমাদের চয়েস থাকবে না, যেটা অ্যাভেলেবেল সেটাই পাবো, এবং দুটো ভ্যাকসিনই সমানভাবে এফেক্টিভ। আচ্ছা, ডাক্তারবাবু আপনার সাথে হেল্পলাইনে কথা বললে কি এই ধরনের ভ্যাকসিন আপনার থেকে আমরা পেতে পারবো, না সরকারের মাধ্যমে নিতে হবে? আমি একটা কথা পরিষ্কার করে বলি, সরকারের এখানে আমার নিজের একটা বক্তব্য আগে বলে দিই, কোনো জায়গা থেকে এরকম বলা হচ্ছে, এবং এটা সত্যি কথাই, যে সরকার সমস্ত মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেবেন, এই রকম একটা কথা সবাইয়ের মধ্যে চলছে। এখানে আমার একটা ছোট্ট প্রতিবাদ আছে। আমি মনে করি যে যারা গরিব মানুষ, যারা অ্যাফোর্ড করতে পারে না, মধ্যবিত্ত মানুষ, তাদের অবশ্যই সরকারের উচিত একদম বিনামূল্যে ভ্যাকসিন পৌঁছে দেওয়া, এবং দুটো ভ্যাকসিন পৌঁছে দেওয়া, এবং ভ্যাকসিনের সঙ্গে ভ্যাকসিন দেওয়ার পরে এবং আগে যে সার্ভিসটা দেওয়া দরকার সেই সমস্তগুলো সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া দরকার। কিন্তু ভারতবর্ষে তো অ্যাটলিস্ট 10-15 কোটি এমন মানুষ আছে যাদের অনেক রোজগার, যাদের প্রয়োজনই নেই ওই বিনা পয়সার জিনিসটা নেওয়ার, তাদেরকে বিনা পয়সা দেওয়ার কোনো মানেই হয় না। এটা আমি মনে করি যে সেখানে তাদেরকে বরঞ্চ একটু যদি 10-15% বেশি পয়সা নিয়ে দেওয়া হয়, তাতে তারা আপত্তিও করবেন না, এবং সেই পয়সাটা যাদের একদম আগে দরকার, যাদের বিনামূল্যে দেওয়া দরকার, তাদের ক্ষেত্রে কাজে লাগতে পারে। এটা আমার একদম ব্যক্তিগত মানে ধারণা, এটা সরকারের পলিসি বোধহয় নয়, কিন্তু সরকারের পলিসি এরকম হওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে, এবার আপনি যেটা জিজ্ঞাসা করলেন সেটার উত্তরটা দিয়ে দিই। সেটা হচ্ছে এছাড়াও আরও কিছু সরকারের আনঅ্যাপ্রুভড ভ্যাকসিন আছে। ব্যক্তিগতভাবে সেই সব ভ্যাকসিন কোনো জায়গায় লোকে নেওয়ার চেষ্টা করছে। আমার চেনাশোনা দুজনকে আমি জানি, এটা শুনতে হাস্যকর, তারা এই সার্ভিস বন্ধ হওয়ার আগে, আপনি জানেন বোধহয় ইউকের সাথে আমাদের এরোপ্লেন পরিষেবা কিছু কম সময়ের জন্য বন্ধ আছে, তো তার আগে তারা ইউকেতে বন্ধ আছে, তার আগে তারা কিন্তু ইউকেতে চলে গেছে ভিসা নিয়ে, শুধু ভ্যাকসিন নেবে বলে। তো তাদের সে ক্ষমতা চলে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেটা আমাদের সরকার অ্যাপ্রুভ করছে, এই দুটো ভ্যাকসিন যা বললাম, আপনি একটা বললেন, আমি একটা বললাম, আমি দুটোর নাম আরেকবার বলে দিই। হ্যাঁ, কোভিশিল্ড আর কোভ্যাক্সিন, এই দুটোই কিন্তু অ্যাভেলেবল, এবং দুটো এমন কিছু বেশি দামিও না। আমি জানি না আপনারা দামের ব্যাপারে কিছু বলে দিই, দামের ব্যাপারটা একটু বলে দিই। অক্সফোর্ড ভ্যাকসিন যেটা কোভিশিল্ড, সেটা 350 টাকা থেকে 750 টাকা দামের মধ্যে অ্যাভেলেবল। আচ্ছা, 350 to 750, আমার মনে হয় 400 এর মধ্যে পাওয়া যেতে পারে। মানে এটা ইন্ডিয়ান কারেন্সিতে বলছেন ডাক্তারবাবু? টাকা ভারতীয় টাকায় অ্যাভেলেবল। মানে এটা কি ইন্ডিয়ান প্রাইস, বাইরে অনেক বেশি দাম, এটা ইন্ডিয়ান প্রাইস, যেহেতু ভারতে তৈরি হচ্ছে, ইন্ডিয়ান লাইসেন্স প্রোডাকশন হচ্ছে বলে এই টাকায় এই দেশে পাওয়া যাচ্ছে। বিদেশের দামের সাথে আমি কথাই বলছি না, অদ্ভুত রকম বেশি দাম হচ্ছে ওইসবের না, আমি এখানকার কথা বলছি। এবং তাহলে দুটো ভ্যাকসিনের নিতে গেলে এর থেকে ডবল একটু দাম পড়বে। এর সাথে এগুলো সব ব্যক্তিগত উদ্যোগে যারা যদি নিতে চান তাদের কথা বলছি। এছাড়া তো সরকারি পলিসি হচ্ছে বিনামূল্যে দেওয়ার,
সেটাও বললাম। এবার এর থেকে কিন্তু যেটা কোভ্যাক্সিন সেটার দাম, অফিসিয়াল দামটা বেশি, কিন্তু যেহেতু বিনামূল্যে দেওয়া হচ্ছে তাহলে আর দাম নিয়ে আলোচনা করে লাভ নেই। কোভ্যাক্সিন তো বিনামূল্যেই পাওয়া যাচ্ছে, ওই জন্য আমি দাম নিয়ে আলোচনা করলাম না। যেটা অক্সফোর্ড ভ্যাকসিন সেটার দাম নিয়ে আমি বলে দিলাম। এই দামটা একটু 19-20 হেরফের হতে পারে, কিন্তু আমি যেটা বললাম ওই রেঞ্জের মধ্যেই থাকবে। ভারতীয় প্রাইস যা, ভারতীয় দামটা এরকমই থাকবে। আপনার মানে তাহলে কি এই ভ্যাকসিনের জন্য যদি ধরুন যোগাযোগ করা হয় তাহলে কি সেটা কি অ্যাভেলেবেল হবে এই মুহূর্তে আপনাদের ওখানে, আপনাদের কাছ থেকে? আমি বলে দিচ্ছি, যোগাযোগ সব সময় এক্ষেত্রে নানা রকম, একটু পরেই নানা রকম প্লেয়াররা বাজারে চলে আসবে। ফ্লাই বাই নাইট অপারেটর যারা বলি সেসব লোকও আসবে, এইসবের মধ্যে একদম যাবেন না। সরকারি যে চ্যানেল আছে, সরকারি যে ওয়েবসাইট আছে, একদম সেটা ধরে চলুন। তাতে যদি 2-4 দিন দেরি হয় কোনো অসুবিধা নেই। যদি ব্যক্তিগতভাবে আপনার অন্য কোনো প্রশ্ন থাকে আমি পরিষ্কার উত্তর দেবো, কিন্তু এই মানুষের মধ্যে যে প্যানিক, তাড়াতাড়ি আগে ভ্যাকসিন নেবো, এই উদগ্র বাসনা, এটাকে কাজে লাগিয়ে নানা রকমভাবে সেটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা হতে পারে। আমি সেইটা থেকে লোকে যাতে দূরে থাকে এবং পুরোপুরি সরকারি চ্যানেল, সরকারি ওয়েবসাইট যেন ফলো করেন। এবং আপনি একটা প্রশ্ন করেছেন, ওর উত্তরটাও দিই। আপনি বললেন যে আমার বাড়িতে বয়স্ক লোক যাদের ডায়াবেটিস মানে কোমরবিডিটি আছে, এরকম বয়স্ক লোক আছেন, নিশ্চয়ই আপনি তাদের যে নাম, ঠিকানা, আধার কার্ড, কি কোমরবিডিটি আছে সেগুলো সরকারি যে ওয়েবসাইট আছে সেখানে আপলোড করুন। এবং আপনি নিশ্চিত থাকুন আপনি আপনার সেই বাড়ির সেই লোকটি তিনি অবশ্যই প্রায়োরিটি পাবেন। আমি বারবার বলছি, এই প্রায়োরিটি কোনো কারোর চেনাশোনা, হোমরা চোমরা এর ভিত্তিতে নয়, পুরোপুরি কার সত্যি সত্যি আগে দরকার তার ভিত্তিতে তৈরি হবে। ঠিক আছে, ধন্যবাদ ডাক্তার, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, ওনার প্রশ্নের ভিত্তিতে বেশ কিছু আপনারা আগে প্রশ্ন করেছিলেন, আমি উত্তর দিয়ে দিয়েছি। এখানে একটা খালি উনি জিজ্ঞাসা করেননি, আমার উত্তর দেওয়া বাকি রয়েছে, সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে তারা বলছেন, আমি সংকেত পাচ্ছি বোধহয় আমাদের কত 5 মিনিট সময় আছে। আচ্ছা, কথা বলতে বলতে সময় চলে যায়। আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃ মণ্ডলী, আমার একটা নিবেদন থাকবে যে আজকে আর ফোন না করবার জন্য, কারণ এই ব্যাপারগুলো একটু পরিষ্কার করে বলে দিতে চাই। সেটা হচ্ছে আমাকে প্রশ্ন করেছেন, যেটার উত্তর দেওয়া হয়নি এখনো পর্যন্ত। সেটা হচ্ছে যে বাড়ির যেমন বয়স্ক মানুষ আছেন, তেমনি যারা অত্যন্ত কম বয়সী বা যারা প্রেগনেন্ট মাদার, এই মানে যারা পেটে বাচ্চা ক্যারি করছেন, এই মায়েরা, তারা কি ওই অগ্রাধিকার লিস্টের আছেন কিনা বা পাবেন কিনা? আমাদের না এখানে একটা আমার নিজস্ব ডাউট আছে এবং সারা পৃথিবীর ডাক্তারি মহলেও একটু ডাউট আছে। সেটা হচ্ছে ওই প্রেগনেন্সি চলাকালীন প্রেগনেন্ট মাদারদের এই ভ্যাকসিনেশন দেওয়া নিয়ে এখনও একটু দুবিধা আছে। ওই জন্য আমি এই ব্যাপারে না ডেফিনেটলি কিছু এক্ষুনি বলছি না, তথ্য আসলে শেয়ার করব। যেটা বক্তব্য আছে যে অগ্রাধিকার লিস্ট তৈরি হচ্ছে যে তথ্যের ভিত্তিতে, তাতে প্রেগনেন্ট মাদাররা অগ্রাধিকার লিস্টের মধ্যে নেই, এটা পরিষ্কার করে দিলাম, এখনো পর্যন্ত নেই। এবার এটা সাধারণ মানুষ হয়তো বুঝবেন না, কিন্তু একটু বলে দিই, যারা ডাক্তারি শাস্ত্র জানেন বা গাইনোকোলজি অবস্টেটিক্স প্র্যাকটিস করেন, টক্সিমি অফ প্রেগনেন্সি বলে একটা ব্যাপার আছে। মানে যখন মারা সন্তান ধারণ করেন তখন তাদের শুধু ওই সন্তান ধারণকালীন সময়ের কিছু বিশেষ অসুখ বিসুখ আছে। তো ওই টক্সিমিয়া অফ প্রেগনেন্সির যে মায়েরা আছেন যারা এই ধরনের রোগে ভুগছেন, আমার নিজের যা অ্যাসেসমেন্ট, আমি যা দেখেছি সেই সব ক্ষেত্রে তারা কিন্তু এই কোভিড ভাইরাসের ক্ষেত্রে একটা কোমরবিডিটি, তাদের এই টক্সিমিয়া প্রেগনেন্সিটাকে কোমরবিডিটি বলে বিবেচিত হতে পারে এবং সেক্ষেত্রে তাদের সেই ক্ষেত্রে প্রোটেকশনের দরকার আছে। কিন্তু কখনো এই ব্যাপারটা গুলিয়ে ফেলবে না। প্রোটেকশন মানে হচ্ছে চিকিৎসা, নট ভ্যাকসিন। অর্থাৎ যদি তাদের সিমটম দেখা যায় তাদের চিকিৎসা করতে হবে। আর ভ্যাকসিনের ব্যাপারটা এখনও অতটা আমরা 100% জোর দিয়ে, যেহেতু ট্রায়ালটা ওই জায়গায় পৌঁছয়নি, সেহেতু এই ব্যাপারে আজকে আমি টিভিতে কিছু বলতে চাইছি না, মিডিয়াতে বলতে চাইছি না। মনে হয় আরও তথ্য খুব শীঘ্রই চলে আসবে, যখন অ্যাকচুয়ালি ভ্যাকসিন দেওয়া শুরু হবে তার আগে এই ব্যাপারে যথেষ্ট তথ্য আমাদের মধ্যে চলে আসবে এবং এইটা নিয়ে আমি বলতে পারবো।
ভ্যাকসিন সংক্রান্ত আপনাদের যে প্রশ্নগুলো ছিল আমি উত্তর দিলাম। এখানে একটা ব্যাপারে প্রচুর মানুষ এর আগের দিন অনুষ্ঠানে জানতে চেয়েছিলেন, এবং এটা ভ্যাকসিন সংক্রান্ত কোনো ব্যাপার না, আমি বলেই দিই, কিন্তু কোভিড রিলেটেড। সেটা হচ্ছে যারা পুরোনো দিনের কথায় যারা হাঁপানি রুগী, সেটাকে অ্যাজমা রোগ বলতো, আমরা এখনকার দিনে সিওপিডি, সিওএডি এসব নানা রকম কথা বলি, ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এসব নানা রকম কথা বলে থাকি। সাধারণ মানুষ হাঁপানি বলেই জানেন। তো হাঁপানি রোগীদের ক্ষেত্রে এই রোগের ভ্যাকসিন আগে মানে দেওয়া উচিত কিনা বা কি প্রিকশন নেওয়া উচিত, উত্তরটা হলো যে কোনো রোগী যাদের কোনো ফুসফুসের রোগ আছে, হাঁপানি হতে পারে বা আরও অনেক কিছু হতে পারে, ফুসফুসের রোগ আছে, তাদের ক্ষেত্রে কোভিড ভাইরাসের সংক্রমণ একটা অনেক বেশি মারাত্মক আকার ধারণ করতে পারে, এবং এটা অবশ্যই একটা কোমরবিডিটি। অর্থাৎ সেই সব ক্ষেত্রে যাদের অ্যাক্টিভ হাঁপানি রোগ আছে, তারা এই যদি টেম্পারেচার আসে বা অন্য অন্য সিমটম কিছু থাকে, তৎক্ষণাৎ ডাক্তারবাবুর সাথে বা স্বাস্থ্যক্ষেত্রে যোগাযোগ করবেন। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, চিকিৎসা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে হাঁপানি রোগীদের এই ভয় পাওয়ার কারণ নেই যে এটাতে মারণকারী রোগ হয়ে উঠবে। ঠিক সময় চিকিৎসা করলে হাঁপানি রোগীরাও মানে অন্য রোগীদের মতো যাদের হাঁপানি নেই, তারা একদম সুস্থ হয়ে উঠতে পারেন। এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে, আগে তো সময় একদম নেই, যদি থাকে পরের দিন আমায় ফোন করুন বা আমার হেল্পলাইনে করলে আমি জবাব দেবো। আমাকে বলা হচ্ছে বোধহয় আর 10 সেকেন্ড সময় আছে, 1 সেকেন্ড সময় আছে, 1 মিনিট সময় আছে। আচ্ছা, আমি একটু বলে নিই তাহলে এই যাদের হাঁপানি রোগ আছে তাদের ব্যাপারটা। যারা হাঁপানি রোগ আছে বা যারা অনেক বেশি করে স্মোক করেন, তাদের ক্ষেত্রে সবসময়ই মানে নর্মাল, যাদের কোনো অন্য কোনো মানে ভাইরাসের অসুখ হয়নি, তারা যদি পালস অক্সিমিটারে দেখবেন যে স্যাচুরেশন সবসময় একটু কম রয়েছে, অর্থাৎ তাদের স্যাচুরেশন এমনিতেই কম থাকে, এবং তাদের পুরো সিস্টেম ইনক্লুডিং ব্রেন, তারা ওই কম অক্সিজেনের মাত্রায় অভ্যস্ত। এবং সেই কম অক্সিজেনের মাত্রাটা কত, সেটা হচ্ছে 87-88 থেকে শুরু করে 92-93 এই রেঞ্জটার মধ্যে থাকে। সাধারণ মানুষ যারা অ্যাজমা নেই, এখন সংখ্যা, আচ্ছা 10 সেকেন্ড থাকুন, 10 সেকেন্ড, যাদের অ্যাজমা নেই তাদের ক্ষেত্রে কিন্তু এটা অক্সিজেন কমে যাওয়া, এবং সেক্ষেত্রে যা যা মেজার নেওয়া নিতে হবে। কিন্তু যারা অ্যাজমা রোগী তাদের ক্ষেত্রে এটা কিন্তু স্বাভাবিক হতে পারে। এই তফাৎটা একটু মনে রাখতে হবে। আরো কিছু বলার আছে, কিন্তু একদম আজকে সময় নেই, আগামী দিন ফিরে আসবো বা প্রশ্ন থাকলে হেল্পলাইনে যাবো। একদম আজকে সময় একেবারেই নেই, কিন্তু পরবর্তী অনুষ্ঠান ডাক্তারবাবুকে আবারও পেয়ে যাবো। তার মাঝে যদি কিছু প্রশ্ন থাকে, হেল্পলাইন রয়েছে ডাক্তারবাবুর। প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু আপনারা ইউটিউব সার্চ করে পেয়ে যাবেন, আবারও লাইভে তো আমরা পেয়ে যাবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। ধন্যবাদ। আমার সকল দর্শককে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ নববর্ষ আর একবার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MSO-তে, অ্যানালগ অ্যান্ড ডিজিটালি। লগ অন